তোমরা যারা ক্লাস 10-এ উঠেছ, তোমরা যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের যে প্রথম গল্পটি রয়েছে আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু, যার অর্থ অন্তর্দৃষ্টি বা জ্ঞান অর্জনের মাধ্যমে প্রকৃত সত্যকে উপলব্ধি করা। আজকে আমি তোমাদের এই জ্ঞানচক্ষু গল্পটাকে তোমাদের 4টা পয়েন্টের মাধ্যমে তুলে ধরব। তোমরা যদি এই 4টা পয়েন্টকে মনে রাখো তাহলে এই গল্পটা তোমরা আর কখনো ভুলবে না। এর পাশাপাশি তোমাদের জানিয়ে দিই, এই জ্ঞানচক্ষু গল্প থেকে 2026 সালের মাধ্যমিকে 5 মানের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এই গল্পটি থেকে 3 মানের প্রশ্ন আসবে না। কাজেই তোমরা যদি আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটা একটু মনোযোগ সহকারে একবার দেখো, তাহলে এই গল্প থেকে যাই প্রশ্ন আসুক না কেন তোমরা পরীক্ষায় টু দ্য পয়েন্ট উত্তর লিখতে পারবে। এর পাশাপাশি তোমাদেরকে আজকে আমি ভিডিওর শেষে জ্ঞানচক্ষু গল্প থেকে কোন কোন অংশগুলো 2026-এর জন্য বড় প্রশ্ন আকারে আসতে পারে তাও তোমাদের জানিয়ে দেব। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, আশা করব তোমাদের অনেক উপকারে আসবে। এই প্রসঙ্গেই তোমাদের জানিয়ে দিই, তোমাদের জন্য এই জ্ঞানচক্ষু গল্প থেকে আমি 4টা বড় প্রশ্ন, যেই প্রশ্নগুলো 2026-এর জন্য আমার মনে হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই প্রশ্ন এবং উত্তরের ভিডিও অলরেডি আমি চ্যানেলে পোস্ট করে দিয়েছি। তোমাদেরকে অনুরোধ রইল, আজকে এই ভিডিওটা দেখার পর তুমি অবশ্যই চ্যানেলে গিয়ে সেই প্রশ্নগুলি দেখে খাতায় তুলে নেবে। আজকের ভিডিও তোমার যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অল করে রাখো। জ্ঞানচক্ষু আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পের অর্থ তোমাদের আমি প্রথমেই বললাম, অন্তর্দৃষ্টি বা জ্ঞান অর্জনের মাধ্যমে যখন আমরা প্রকৃত সত্যটাকে জানতে পারি তাকেই আমরা বলি জ্ঞানচক্ষু। আমরা এই সমগ্র গল্পে দেখব তপনের জ্ঞানচক্ষু খুলেছিল দুবার, দুটো দৃষ্টিকোণ থেকে। প্রথমবার যখন তপন তার লেখক ছোট মেশোকে দেখলো তখন তার জ্ঞানচক্ষু খুলে গিয়েছিল, এবং গল্পের শেষ অংশে গিয়ে প্রকৃতভাবে তপনের জ্ঞানচক্ষু খুলে গিয়েছিল। আসছি এবার মূল আলোচনাতে। তোমরা মনে রাখতে পারো প্রথম পয়েন্ট রূপে যে বিয়ে বাড়িতে তপনের আসা এবং সেখানে লেখক মেশোকে দেখে প্রথমবারের জন্য তপনের জ্ঞানচক্ষু খুলে যাওয়া, তোমরা এটাকে পয়েন্ট আকারে মনে রাখতে পারো। আমি আবারও রিপিট করছি যে তপন বিয়ে বাড়িতে এসেছিল, ছোট মাসির বিয়েতে এসেছিল, এবং সেখানে এসে সে জানতে পারে যার সাথে তার ছোট মাসির বিয়ে হলো তিনি একজন কলেজের প্রফেসর, তার পাশাপাশি তিনি গল্প লেখেন, তার গল্প লেখা প্রকাশিত হয়। এইটা জানার পর তার জ্ঞানচক্ষু খুলে গিয়েছিল। এই পয়েন্টটাকে তোমাদের সামনে আমি একটু ব্যাখ্যা করে বলি। তপন আজ যখন ছোট মাসির বিয়েতে এসেছিল, যেহেতু তার গরমের ছুটি চলছে তাই সে কিছুদিন সেখানে থেকে গিয়েছে। সে জানতে পারে যে এই কদিন আগে দেদার ঘটা করে তার ছোট মাসির সঙ্গে যার বিয়ে হলো তিনি একজন লেখক, তার লেখা গল্প প্রকাশিত হয়। এইটা শোনার পর তপনের চোখ মার্বেলের মতন হয়ে গিয়েছিল। তার কারণ তপন জানতো যে লেখক মানে অন্য জগতের মানুষ। কিন্তু যখন সে তার লেখক মেশোকে দেখল তার এই ধারণাটা পুরোপুরিভাবে বদলে গিয়েছিল। কেন? সে দেখল তার বাবা, ছোট মামা, মেজ কাকুর মতন আর 5 জন সাধারণ মানুষের মতনই তার নূতন লেখক মেশো। সাধারণ মানুষের সাথে তার লেখক মেশোর কোনো পার্থক্য নেই। তিনিও দাড়ি কামান, সিগারেট খান, খেতে বসেই বলে আরে ব্যাস এত বলে তুলে রেখে দেন, খবরের কাগজ পড়েন, তর্ক করেন, শেষে বলে এই দেশের কিচ্ছু হবে না বলে সেজে গুজে সিনেমা দেখতে যান বা বেড়াতে যান। এইটা দেখার পর তপন অবাক হয়ে গেল। তপন ভাবলো যে লেখক মানে আর 5 জন সাধারণ মানুষের মতোই। তাহলে প্রথম পয়েন্ট তোমরা এটাকে মনে রাখার চেষ্টা করো। চলে আসি দ্বিতীয় পয়েন্টে। দ্বিতীয় পয়েন্ট তোমরা মনে রাখবে তপনের লেখক হওয়ার বাসনা ও গল্প লেখা। তপনের লেখক হওয়ার বাসনা ও গল্প লেখা, এই পয়েন্টটাকে আমরা একটু ডিসকাস করি। এরপর তপন বলছে আমি তো সেই ছোট থেকে গল্প কি জিনিস আমি খুব ভালো করে জানতাম, গল্প পড়েছি, শুনেছি,
কিন্তু এটাই জানতাম না যে গল্প আর 5 জন সাধারণ মানুষের মতন মানুষই লেখেন। সে যখন জানতে পারলো যে আর 5টা সাধারণ মানুষের মতোই মানুষ গল্প লেখেন, সে বলে তাহলে আমি কেন লিখতে পারবো না। এই বলে সে একা শনে বসে একটা আস্ত গল্প লিখে ফেলে। 3 নম্বর পয়েন্ট তোমরা মনে রাখো, মেসোর প্রতিশ্রুতি। ওকে, 3 নম্বর পয়েন্টটা কি বললাম? মেসোর প্রতিশ্রুতি। এরপর তপন যে গল্পটা লিখেছিল সেটা সবার প্রথমে তার ছোট মাসিকে দিয়ে দেখায়। তোমাদের জানিয়ে দিই, ছোট মাসির সঙ্গে তপনের বয়সের ব্যবধান মাত্র বছর 8। তপন যখনই তার মামা বাড়িতে যায়, মাসির সঙ্গে তার একটা বন্ধু সুলভ আচরণ আমরা দেখতে পাই। তার সাথে সময় কাটানো, গল্প করা, আবদার, সমস্ত কিছু, যদিও সে বছর 8 বড়। তাই আজ যখন তপন গল্পটা লিখে ফেলে, সবার প্রথমে গিয়ে সে তার মাসিকে দেখায়। মাসি বলে, কিরে, বেশ তো গল্প লিখেছিস, কোথাও থেকে টুগলি করিসনি তো? এই বলে গল্পটাকে নিয়ে তার স্বামীর কাছে চলে যান, অর্থাৎ তপনের ছোট মেসোর কাছে চলে যান। কারণ মাসি বলে, এই গল্পটার প্রকৃত মূল্য যদি কেউ বুঝে তাহলে তোর ছোট মেসোই বুঝবে। কেন? রত্নের মূল্য জহুরির কাছে। তোমাদের এই লাইন তুলে প্রশ্ন হয়, রত্নের মূল্য জহুরির কাছে। রত্নকে, জহুরিকে। রত্ন কিন্তু তপন নয়, রত্ন হচ্ছে তপনের লেখা গল্প, আর জহুরি হচ্ছে তপনের ছোট মেসো। একজন জহুরি যেমন আসল বা নকল সোনা, পাথর বুঝতে পারেন যে এটা আসল না নকল, ঠিক তেমনি একজন প্রকৃত লেখকই বুঝতে পারবেন একটা লেখার গুণগত মান সেটা ঠিক না ভুল। এরপর সেই গল্পটি যখন তার নূতন লেখক মেসো পড়েন, সে বলে, বাহ, তপনের হাত আছে, তপনের হবে। তপন প্রথমটা ভাবে, আমি তো শ্বশুর বাড়ির তার লোক, হয়তো আমাকে সান্ত্বনা দেবার জন্য এই ধরনের কথা বলছেন। কিন্তু যখন দেখে তার মুখে করুণার ছাপ, তখন তপন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। মেসো বলে, ভালো লিখেছে, তবে আমি যদি একটু কারেকশন, তোমরা এই শব্দটা খুব ভালো করে মনে রাখবে, তবে আমি যদি একটু কারেকশন করে দিই তাহলে সন্ধ্যাতারা পত্রিকায় এই গল্পটা ছাপাতে দেওয়া যেতে পারে। তখন মাসি বলে, মেসোর উপযুক্ত কাজ হবে সেটা, তুমি তাই করো। তাহলে আমরা 3 নম্বর পয়েন্টটা পড়লাম যে মেসোর প্রতিশ্রুতি। সংক্ষেপে যদি বলতে হয়, তপনের লেখা গল্পটাকে মেসো পড়ে এবং সে বলে, আমি একটু আর কারেকশন যদি করে দিই, এই গল্পটা সন্ধ্যাতারার যে পত্রিকার সম্পাদক তাকে যে যদি আমি ছাপানোর কথা বলি, তিনি অবশ্যই ছাপিয়ে দেবেন। ঠিক আছে, নেক্সট পয়েন্ট তোমরা মনে রাখো, সন্ধ্যাতারা পত্রিকায় তপনের লেখা গল্প প্রকাশিত হওয়া। এরপর আমরা দেখি যে তপনের ছুটি কেটে যায়, মেসোরও ছুটি কেটে যায়, যে যার বাড়ি চলে আসে। এরপর তপন বাড়িতে এসে আরও বেশ কয়েকটা গল্প লিখে ফেলে এবং সে দিন গুনতে থাকে কবে তার ছোট মাসি এবং মেসো আসবে তার লেখা গল্পটা পত্রিকা হাতে করে। সে দিন গুনে। এইভাবে যখন সে দিন গুনতে গুনতে তার একটা সময় মনে হয় যে না, মেসোমশাই হয়তো আমাকে জাস্ট বলার জন্য বলেছিল, তার গল্প আর ছাপা হবে না। এই রকম সময় যখন সে আশা ছেড়েই দিচ্ছিল যে আর হয়তো তার গল্পটা ছাপানো হবে না, ঠিক সেই রকম সময় একদিন তার ছোট মাসি ও মেসো সন্ধ্যাতারা পত্রিকা হাতে তাদের বাড়িতে চলে আসে। আর সেই পত্রিকা দেখে তপনের বুকের রক্ত ছলকে ওঠে। খুব গুরুত্বপূর্ণ লাইন এটা। তপন মনে মনে বলে, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটবে। অলৌকিক ঘটনাটা কি তোমাদের পরীক্ষায় পড়ে? এই যে সন্ধ্যাতারা পত্রিকায় তপনের লেখা গল্পটা প্রকাশিত হয়েছে এবং সেই গল্পটা ওই পত্রিকার মাধ্যমে হাজার হাজার ছেলে মেয়ে পড়বে, তাদের হাতে ঘুরবে, এটাই তপনের কাছে অলৌকিক বলে মনে হয়। এরপর আমরা দেখি তপনের লেখা গল্প সত্যি সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত হয়। সেখানে লেখা থাকে গল্পের নাম প্রথম দিন, গল্প শ্রী তপন কুমার রায়। তোমাদের জানিয়ে দিই যে এই বয়সের ছেলেরা
গল্প লেখে কিভাবে? এই রাজারানীর গল্প, খুন জখমের গল্প, অ্যাক্সিডেন্টের গল্প, মরে গেছে তাকে নিয়ে মাল মশলা দিয়ে গল্প, এই বিষয়ের উপর বাচ্চারা প্রধানত গল্প লেখে। কিন্তু তপন যে গল্পটা লিখেছিল, তপনের লেখা যে গল্পটা প্রকাশিত হয়েছিল, সেটা ছিল তপনের স্কুলে ভর্তি হওয়ার প্রথম দিনের অভিজ্ঞতার কথা, যেটা তার ছোট মেশোকে দারুণভাবে আকৃষ্ট করেছিল। যে এই বয়সের ছেলে এই বিষয়টাকে নিয়ে যে গল্প লিখেছে, সত্যি সেটা প্রশংসার যোগ্য। ঠিক আছে, যে কথা বলছিলাম যে এরপর তপনের লেখা গল্পটা পত্রিকায় প্রকাশিত হয় এবং সেদিন বাড়িতে হই হই রই রই কাণ্ড পড়ে যায়। মেজো কাকু বলেন, এই রকম যদি একটা মেশো আমাদের থাকতো না, তাহলে আমরাও গল্প লিখতে পারতাম। প্রথমটা তপনকে নিয়ে একটু আহ্লাদ করলেও এই আনন্দটা দুঃখে পরিণত হয়েছিল তপনের। কেন? তপন বলছে, আজকে আমার লেখা গল্পটা পত্রিকায় প্রকাশিত হয়েছে, আমাকে নিয়ে যতটা আহ্লাদ হবার কথা ছিল, আস্তে আস্তে আমি দেখতে পাচ্ছি আমি সরে যাচ্ছি। তপনের নূতন লেখক মেশোর মহত্বের কথা বেশি করে প্রকাশিত হচ্ছে। তপনের আনন্দটা দুঃখে পরিণত হয়। মারাত্মক গুরুত্বপূর্ণ অংশ 2026-এর জন্য। গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদ হবার কথা ছিল, সে আহ্লাদটা আর খুঁজে পায় না তপন। এরপর তোমরা শেষ অংশের জন্য পয়েন্ট মনে রাখবে, তপনের সংকল্প। এরপর তপনের মা তপনকে গল্পটা পড়তে বলেন। মায়ের অনুরোধে তপন যখন গল্পটা পড়তে শুরু করে, কিছুটা গল্প পড়ার পর সে বাকরুদ্ধ হয়ে যায়, সে আর পড়তে পারে না। কেন? তপন বলে, আমি কি পড়ছি? এ তো আমার লেখা গল্প নয়। মেসমশাই তো বলেছিলেন সামান্য একটু কারেকশন করে দেবেন। ই তো দেখছি মেসমশাই পুরো গল্পটা লিখে দিয়েছেন, এতে আমি কোথায়? দুঃখে কষ্টে অভিমানে তপন আর পড়তে পারে না। তপন বলে, অপরের লেখা গল্প নিজের নামে পড়ার মধ্যে কোনো আনন্দ, কোনো মহত্ব নেই। সেই সময় সে দৃঢ় সংকল্প করে কি, এরপর থেকে আমি নিজে লিখব এবং পত্রিকা সম্পাদককে দিয়ে দেব। তাতে যদি আমার গল্প ছাপা হয় হবে, আর যদি না হয় না হবে। এটাই তপন দৃঢ় সংকল্প করেছিল। সংক্ষেপে আরও একবার তোমাদেরকে 5টা পয়েন্ট জানিয়ে দিই। তপন বিয়ে বাড়িতে আসে এবং সেখানে নূতন মেশোকে দেখে তার প্রথমবারের জন্য জ্ঞানচক্ষু খুলে যায়। দ্বিতীয় পয়েন্ট তোমরা মনে রাখবে, তপনের লেখক হওয়ার বাসনা এবং গল্প লেখা। 3 নম্বর পয়েন্টে আমি বলেছিলাম মেশোর প্রতিশ্রুতি। 4 নম্বর পয়েন্টে আমি বলেছি তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত হওয়া। আর 5 নম্বর পয়েন্ট হচ্ছে তপনের সংকল্প। এই শেষ অংশে যে আমরা দেখি তপনের প্রকৃত জ্ঞানচক্ষুটা খুলে গিয়েছিল। ওকে, আশা করব তোমাদের এই সমগ্র আলোচনাটা ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও। আর যে অংশগুলো বললাম গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই সেইগুলোকে ভালো করে পয়েন্ট করে মনে রাখার চেষ্টা করবে। চ্যানেলে তোমাদের এই জ্ঞানচক্ষু গল্প থেকে 4টা বড় প্রশ্ন উত্তর দেওয়া আছে, অবশ্যই তুলে নিতে অনুরোধ রইল। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।